আমাদের সবার মাথাতেই কিন্তু দারুণ সব আইডিয়া ঘোরে, কিন্তু সমস্যা হলো সময়, টাকা আর মানুষের মতো রিসোর্স তো আর অফুরন্ত না, তাই না? তো এত শত সম্ভাবনার মধ্যে থেকে ঠিক কোনটায় মনোযোগ দেওয়া উচিত? ভুল সিদ্ধান্তের কারণে যেন মূল্যবান সম্পদ নষ্ট না হয়, সেজন্যই কিন্তু প্রজেক্ট বেছে নেওয়ার কিছু পরীক্ষিত কৌশল জানা দরকার। চলুন আজ এগুলোই এক এক করে জেনে নেওয়া যাক। এটাই তো আসল চ্যালেঞ্জ, তাই না? একদিকে আছে অসংখ্য সুযোগ, আর অন্যদিকে আমাদের হাতে থাকা সীমিত সময়, বাজেট আর টিম। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। একটা সঠিক সিদ্ধান্ত আমাদের কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু একদম শুরুতে ফিরিয়ে আনতে পারে। আমাদের কেরিয়ারের প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু এক একটা প্রজেক্টের মতো। সঠিক প্রজেক্ট বেছে নেওয়া মানে শুধু একটা কাজ শেষ করা নয়, এর মানে হলো নিজের গ্রোথ আর সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। প্রত্যেকটা ধাপই এখানে খুব গুরুত্বপূর্ণ। যাক, একটা ভালো খবর হলো এই কঠিন সিদ্ধান্তগুলো শুধু অনুমানের উপর ভর করে নিতে হয় না। প্রফেশনালরা কিছু পরীক্ষিত মেথড বা পদ্ধতি ব্যবহার করেন, যা একটা টুলকিটের মতো কাজ করে। এই পদ্ধতিগুলো আমাদের ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চলুন তাহলে এই টুলকিটটা খুলেই দেখি ভেতরে কি আছে। আমাদের টুলকিটের প্রথম সেকশনে যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মূল ফোকাস হলো সময়, কারণ বিজনেসের জগতে সময় মানেই তো টাকা। তাই প্রথম প্রশ্নটাই আসে, কোনো প্রজেক্টে টাকা লগ্নি করার পর কত তাড়াতাড়ি আমরা সেই টাকাটা ফেরত পাব। চলুন দেখা যাক। আচ্ছা, এটা হলো সবচেয়ে সহজ আর সোজা সাপটা একটা পদ্ধতি। ধরুন একটা ব্যবসায় 10 লাখ টাকা ইনভেস্ট করা হলো। এখন এই 10 লাখ টাকা লাভ থেকে তুলে আনতে কত দিন, মাস বা বছর লাগবে? ওই সময়টাকেই বলে পে ব্যাক পিরিয়ড। সোজা হিসাব, যে প্রজেক্ট যত তাড়াতাড়ি টাকা ফেরত দেবে সেটা তত ভালো। এবার পে ব্যাক পিরিয়ডের একটা আপগ্রেডেড ভার্সন দেখা যাক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখে, যাকে বলে টাইম ভ্যালু অফ মানি। সহজ করে বললে, মুদ্রাস্ফীতির কারণে আমাদের হাতে থাকা আজকের 100 টাকার যে দাম, 1 বছর পরে পাওয়া 100 টাকার দাম কিন্তু তার চেয়ে কম। এই পদ্ধতিটা ভবিষ্যতের আয়কে আজকের দাম অনুযায়ী হিসাব করে, ফলে সিদ্ধান্তটা অনেক বেশি রিয়েলিস্টিক হয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যদি খুব তাড়াতাড়ি আর সহজ একটা হিসাব দরকার হয়, তাহলে পে ব্যাক পিরিয়ড একদম ঠিকঠাক। কিন্তু যদি আরও নিখুঁত আর লং টার্ম একটা চিত্র পেতে হয়, তখন ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড ব্যবহার করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। চলুন এবার আমাদের পরের সেকশনে যাই। এখানে আমরা দেখব কোন প্রজেক্টটা ভবিষ্যতে সবচেয়ে বেশি আর্থিক ভ্যালু তৈরি করতে পারবে। মানে এবার আমরা লাভজনকতার আরও গভীরে ঢুকব। নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি হলো একটা দারুণ শক্তিশালী টুল। ভাবা যেতে পারে এটা একটা প্রজেক্টের পুরো আর্থিক রিপোর্ট কার্ড। এটা ভবিষ্যতের সমস্ত সম্ভাব্য আয়কে আজকের টাকার মূল্যে হিসেব করে আর তারপর মোট খরচ থেকে বাদ দেয়। নিয়মটা খুবই সহজ। যদি এনপিভি পজিটিভ হয়, মানে শূন্যের বেশি হয়, তাহলে প্রজেক্টটা লাভজনক, আর সংখ্যাটা যত বড় প্রজেক্টটা তত ভালো। ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর আবার একটু অন্যভাবে ব্যাপারটা দেখে। এটা আমাদের বলে দেয় যে ইনভেস্ট করার টাকাটা ঠিক কত % হারে বাড়বে। সহজ কথায় এটা হলো প্রজেক্টের নিজস্ব লাভের হার। যদি এই আইআরআর ব্যাংকের সুদের হারের চেয়ে বা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলেই প্রজেক্টটা আকর্ষণীয়। আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই সম্ভবত সবচেয়ে পরিচিত একটা টার্ম, কারণ এটা খুবই সোজা সাপটা। এই উদাহরণটা দেখুন। প্রথম ধাপে জয় তার পিৎজার ব্যবসায় $1000 ইনভেস্ট করল। দ্বিতীয় ধাপে আয় হল $1200, মানে লাভ হল $200। তাহলে তৃতীয় ধাপে আরওআই কি দাঁড়ালো? লাভের অঙ্ককে মোট খরচ দিয়ে ভাগ করে পাওয়া গেল 20%। এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে ইনভেস্টমেন্টটা কতটা সফল। সব প্রজেক্টকে তো আর শুধু টাকা দিয়ে মাপা যায় না, তাই না? কিছু প্রজেক্ট হয়তো স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এই সেকশনে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের প্রজেক্টের মধ্যে তুলনা করা যায়। এর মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। একটা প্রজেক্টের যত রকম সুবিধা আর অসুবিধা আছে সেগুলোকে লিস্ট করা, আর তারপর দেখা যে সুবিধাগুলো খরচের চেয়ে বেশি কিনা। এটা কিন্তু শুধু টাকার লাভই দেখে না, এর সাথে সামাজিক বা পরিবেশগত সুবিধার মতো বিষয়গুলোকেও হিসাবে আনতে পারে। এই পদ্ধতিটা কিভাবে কাজ করে এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রজেক্ট 1-এর মোট সুবিধা কিন্তু বেশি, $27,000। কিন্তু প্রজেক্ট 2 এর দিকে তাকালে দেখবেন এর সুবিধা আর খরচের অনুপাত হল 1.81, যা প্রজেক্ট 1-এর চেয়ে অনেক ভালো। এর মানে কি? মানে হল প্রতি ডলার খরচের বিনিময়ে প্রজেক্ট 2 বেশি রিটার্ন দিচ্ছে। তাই এটাই কিন্তু আরও কার্যকর একটা বিনিয়োগ। স্কোরিং মডেল হলো একটা বেশ গোছানো পদ্ধতি।
এখানে একটা এক্সপার্ট কমিটি কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড ঠিক করে, যেমন মার্কেটের সুযোগ কেমন, টেকনিক্যাল রিস্ক আছে কিনা, বা কোম্পানির লক্ষ্যের সাথে এটা মিলছে কিনা। তারপর প্রত্যেকটা প্রজেক্টকে এই মানদণ্ডগুলোর উপর ভিত্তি করে স্কোর দেওয়া হয়। যে প্রজেক্টের স্কোর সবচেয়ে বেশি সেটি সিলেক্টেড হয়। আরেকটা খুব সহজ কিন্তু কাজের পদ্ধতি হলো র্যাঙ্কিং। এখানে সম্ভাব্য সব প্রজেক্টকে গুরুত্ব অনুযায়ী 1, 2, 3 এভাবে একটা লিস্ট করা হয়। এটা খুব তাড়াতাড়ি একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করতে সাহায্য করে, বিশেষ করে যখন অনেকগুলো অপশন থেকে চটজলদি সিদ্ধান্ত নিতে হয়। আমরা তো বেশ কয়েকটা শক্তিশালী পদ্ধতি দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করা উচিত। চলুন এই আলোচনার একদম শেষ ধাপে যাওয়া যাক, যেখানে আমরা সঠিক টুলটা বেছে নেওয়ার কৌশলটা দেখব। আর এটাই হলো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন। কোনো একটা পদ্ধতি সব পরিস্থিতিতে সেরা হতে পারে না। একজন দক্ষ ম্যানেজার একটা প্রজেক্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন। তিনি হয়তো প্রথমে পেব্যাক পিরিয়ড দিয়ে একটা দ্রুত ধারণা নিলেন, তারপর এনপিভি আর আইআরআর দিয়ে এর আর্থিক দিকটা যাচাই করলেন, আর শেষে একটা স্কোরিং মডেল ব্যবহার করে ফাইনাল কলটা নিলেন। তাহলে আজ আমরা এই 8টা শক্তিশালী টুল সম্পর্কে জানলাম। এই টুলকিটটা এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি। প্রত্যেকটা টুলেরই নিজস্ব শক্তি আছে, আর সঠিক সময়ে সঠিক টুলটা ব্যবহার করাই হলো আসল স্কিল। এবার একটু ভাবার পালা। আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো, হোক সেটা চাকরি বদলানো বা নতুন কিছু শেখা, সেগুলো তো এক ধরনের প্রজেক্ট, তাই না? এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা ব্যবহার করে এর লাভ, ক্ষতি, ঝুঁকি আর রিটার্ন বিশ্লেষণ করা যেতে পারে? উত্তরটা হয়তো এই টুলকিটের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।